গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন। ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? ওই যে 2019 সালে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে। সম্মানিত দর্শক, হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কেন ভারতকে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছে? বাংলাদেশের ভিতরে ভারতের রেল রাস্তা দেওয়ার জন্য সে যে আগ্রহ দেখাচ্ছে, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে কি তলে তলে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, কিংবা ভারত কি বাংলাদেশ কি দখল করে নিয়েছে কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু এবার কিছু চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কারণে ভারতের সাথে এত আগ্রহ দেখাচ্ছে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নির্বাচন আওয়ামী লীগ করেছেন। ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল। পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায়, আমার মামু অমুক, আমার খালু অমুক, প্রভাব দেখায়। বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন। আপনার লজ্জা থাকা উচিত। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। আজি এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না, এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয়, সেটা আরো উদ্বেগজনক। আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের জোরে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন। সেই মুরদ নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পা চেটে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিভোর আছেন। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না। কারণ আপনাদের চরণে সবসময় আমাদের, আপনার কি বলবেন, কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন?
এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পরপর ৭২ সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নো ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি ৬৫ সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। ৪৭ সালে পাকিস্তান ভারত ভাগ হয়, ৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। সেই ৭২ থেকে ১৯ সালে যুক্তরাষ্ট্রের যে স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না, সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন? প্রীতি জিন্টা। আরে দূর, কি কই প্রীতি প্যাটেল, গুজরাটের মেয়ে। ওই মোদির ১ নাম্বার লেসপেন স্যার। তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি? তো কুরকুরানি তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি। চৌধুরী মহিউদ্দিনের দাবি ছিল যে রিপোর্টে তার রায়ের এই বিষয়টার উল্লেখ যে আছে, এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল। এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া ডর খেয়ে যায়, ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে। তারপরেও উনি চৌধুরী মহিউদ্দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা দায়ের করে। এবং মহিউদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করার বিষয়টাই ওনার জন্য মানহানিকর, কারণ বাংলাদেশের আইসিটির কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই। সুতরাং আইসিটির মাধ্যমে ১৯৭১ যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে, তার সবই ভিত্তিহীন। এর ফলে যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক হিসেবে মঈনুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে। অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন। আবার বিপরীত পক্ষ মানে স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালতে ইতিমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটা বিষয় পুনরায় উত্থাপন করে মঈনুদ্দিন যেটা করার চেষ্টা করতেছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি। সুতরাং মঈনুদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক, এটাই হইতেছে মামলার বিষয়টা, মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না। তার মানে পরোক্ষভাবে এই মামলার অন্যতম বিচার্য বিষয় হয়ে দাঁড়াইছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই, ঠিক কিনা বলেন? এই রায় চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে গেছে, মানে এটা খারিজ হয় নাই, আলহামদুলিল্লাহ। তাইলে হাঙ্কারে কি লাভ আর কারাল রানীর কি বাস? হাঙ্কারে কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না। একজন আওয়ামী লীগার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল চ্যানেলায়, যদি চৌধুরী মঈনুদ্দিন এই মামলায় জিতা যায় তাহলে কি হবে। আমি ওইখান থেকে কই এসে 4টা সম্ভাবনার কথা বলছিল। 1 নম্বর হচ্ছে, যদি চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে। এইটা নাকি 4টা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর, বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী। 2 নম্বর কইছে, এই যে আইসিটির সমালোচনা, এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদৌলতে এক ধরনের আইনি বৈধতার সিল পেয়ে যাবে। এই বিষয়টাকে তখন আইসিটির বিচারের দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায়। তো উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হইয়া উঠছে। সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ঢালাওভাবে নেওয়া। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশ কিভাবে দখল করে নিতে যাচ্ছে ভারত সরকার। ভারত সরকার কিন্তু তার যে প্ল্যান বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য সেই প্ল্যান মতো আগাচ্ছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের সরকার তার প্ল্যান কিন্তু বুঝতে পারতেছে না এবং কি বাংলাদেশের সরকার এত আগ্রহ দেখাচ্ছে ভারতের রাস্তা বাংলাদেশে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।